সুপ্রিয় দর্শক, হঠাৎ করে ১৯৭১ সালের গণহত্যা নিয়ে পাকিস্তান যে বাংলাদেশে গণহত্যা করেছে, গণহত্যা নিয়ে ভারতের একটি বক্তব্য এবং পাশাপাশি পাকিস্তানের প্রতিক্রিয়া, সাথে তারেক জিয়ার যে প্রতিক্রিয়া, তারেক জিয়া একটি স্ট্যাটাস দিয়েছে বা ৭১-এর সেই গণহত্যা নিয়ে একটা প্রতিক্রিয়া দিয়েছে, সরকারি স্ট্যাটাস দিয়েছে। সেইটার উপরে ভিত্তি করে কিছু আলোচনা আবার সামনে এসেছে। সেই আলোচনাগুলো একটু আপনাদের সামনে আমরা কথা বলতে চাই। পাকিস্তানকে এই যে ভারতের একটা হুঁশিয়ারি এবং ৭১-এর গণহত্যার বিচার, বাংলাদেশের পাশে দিল্লি থাকতে চাচ্ছে এবং দিল্লি এটাকে সাপোর্ট দিচ্ছে যেটা বলা হচ্ছে। এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব জয়সওয়াল কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অপারেশন সার্চলাইটের ভয়াবহতা নিয়ে রণধীর জয়সওয়ালের যে বিস্ফোরক বয়ান, কেন আজও ক্ষমা চায়নি পাকিস্তান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক বাণী, তৎকালীন নেতৃত্বের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক, ইউনূস জামাতের অক্ষ শক্তির পাকিস্তান তোষণ কি তাহলে ব্যর্থ হলো? আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় এবং শোকাবহ দিন ১৯৭১ সালে এই রাতে পাকিস্তানি হায়নারা অপারেশন সার্চলাইট নামে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল তা কেবল বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসে অন্যতম বর্বরতম গণহত্যা। কিন্তু আজ যখন আমরা ২০২৬ সালে দাঁড়িয়ে এই দিনটি স্মরণ করছি, তখন রাজনীতির ময়দানে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি বলা হচ্ছে ৭১-এর গণহত্যা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল এবং ভারত বাংলাদেশের পাশে আছে। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই দিবস উপলক্ষে এক ঐতিহাসিক বাণী দিয়েছেন, যেখানে তিনি তৎকাল রাজনৈতিকদের ভূমিকা নিয়ে এক সাহসী প্রশ্ন তুলেছেন। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে ডক্টর ইউনূস ও জামাতপন্থীদের পাকিস্তান তোষণ নীতির গালে চপেটাঘাত করলো ভারতের এই অবস্থান এবং কেন তারেক রহমানের এই বক্তব্য পাকিস্তান পন্থীদের ঘুম কেড়ে নিয়েছে। পুরো ভিডিওটি দেখুন, কারণ আজ আমরা সত্যের মুখোমুখি হতে পারবো। দর্শক, আমরা একটু দেখে যাই যে রণধীর জয়সওয়াল কি বক্তব্য বলেছে এবং পাকিস্তানের সাংবাদিকরা পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে প্রশ্ন করছিলেন, সেখানে কি বলেছে আমরা সেইটা একটু শুনে আসতে চাই। আসলে আমরা all aware of the terrible atrocities that was committed by Pakistan during Operation Searchlight in 1971. The genocide involved systematic and targeted killing of millions of Bangladeshi people, innocent people, and mass sexual violence against women. It also forced millions of Bangladeshi people out of their country. They came to India as refugees. These atrocities, needless to say, it shook the conscience of the world at large. Pakistan, however, remains in denial to this very day of its crimes. We support Bangladesh in its desire for justice. Did a tweet and a couple of posts from the Bangladeshi Prime Minister on the National Independence Day and the so-called genocide, as they frame it. দর্শক, এখানে জয়সওয়ালের বক্তব্যটা খুব পরিষ্কার। পাকিস্তান যে সেই ৭১-এর গণহত্যার জন্য আজ পর্যন্ত ক্ষমা চায়নি, সেই জিনিসটা ভারত আবার পুনর্ব্যক্ত করেছেন এবং বিশ্ব দরবারে এই বিচারের পাশে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা ভারত ১৯৭১ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই স্বাধীনতা যুদ্ধের বিষয় বাংলাদেশের পাশে থাকার কথা কিন্তু সবসময় বলে আসছে এবং বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে। এখন তর্ক বিতর্ক হতে পারে ভারত কেন থাকছে। হ্যাঁ, পাকিস্তানের বিরুদ্ধ কারণেই হয়তো থাকতে পারে, কিন্তু যেটা একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমার শত্রু আমার বন্ধু হবে, এটাই কিন্তু রাজনীতি। সুতরাং ৭১ সালে ভারতের সহযোগিতা আমাদের প্রয়োজন ছিল, আমরা নিয়েছি এবং এখনো ভারত আমাদের পাশে রয়েছে। এবং ইউনূস সরকারের যে প্রোপাগান্ডা, ভারতের বিরুদ্ধে যে অবস্থান, তারপরও কিন্তু ভারত যথেষ্ট পরিমাণ সহযোগিতা আমাদেরকে করে গেছে নিরবিচ্ছিন্নভাবে। এবং একটা জিনিস প্রমাণিত হয়েছে যে ভারতের সহযোগিতা বাংলাদেশের জন্য অতীব জরুরি এবং যেটা রাষ্ট্রীয় প্রোটোকল মেনে, নিজের স্বার্থ মেনে অবশ্যই শেখ হাসিনা সরকার করেছে, ভারতও করার চেষ্টা করছে। হ্যাঁ, কূটনীতিক জায়গাতে যদি আপনার পরাজিত হয়, আপনি যদি আপনার কূটনীতিতে তার কাছ থেকে আদায় করতে ব্যর্থ হন, সেটা সরকারের ব্যর্থতা। কিন্তু শেখ হাসিনা সরকারের আমরা দেখেছি যে ভারতের সাথে বার্গেনিং পয়েন্টে বাংলাদেশ অবশ্যই ভালো করেছে এবং যথাযথ অধিকার আদায় করে নিয়েছে। এখন তারেক রহমানের যে বক্তব্য বা বাণী এসেছে, বাণীর পরিপ্রেক্ষিতে আপনার পাকিস্তানের সেই সচিবকে প্রশ্ন করা হয়েছিল, উনি কি বলছে সেটা আমরা শুনে আসি। কারণ গণহত্যা যে বিষয়টা, সেটা যদি আন্তর্জাতিকভাবে এখনো স্বীকৃত হয়নি, সেটা স্বীকৃতি যদি হয়ে যায়, তাহলে সেটা পাকিস্তানকে বিশ্বের দরবারে এমন একটা জায়গায় দাঁড় করবে যেটা আসলে আমাদের জন্য কাম্য এবং এই গণহত্যার স্বীকৃতি আন্তর্জাতিকভাবে
এবং জাতিসংঘ থেকে আমেরিকা থেকে সব জায়গা থেকে আমাদের প্রয়োজন, এটা আমাদের জাতিসত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু এই পাকিস্তানে ওনার যে বক্তব্য দিয়েছে সেটা একটু শুনে আসি। Given the recent warmth in Pakistan-Bangladesh relations that was there over the past few months and years, how do you see the statement? Thank you. Yes, we have seen the statement. Pakistan considers the events of দেখেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে তারেক রহমান যে বক্তব্য দিয়েছে, গণহত্যার বিষয়টা সামনে এসেছে, সেটা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া কি সেটা জানতে চেয়েছে। আমরা ওনার বক্তব্যটা শুনি। 1971 to be complex and open to differing interpretations, which warrants constructive engagement grounded in objectivity, mutual respect, and a shared commitment to historical accuracies. দেখেন, ওনারা কিন্তু টেকনিক্যালি বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে এটা কমপ্লেক্স বলা হচ্ছে। আজকে 55 বছর পরও বিষয়টা কমপ্লেক্স ওনাদের কাছে। ওনারা গণহত্যা করেছেন, সেটার জন্য কিন্তু আজ পর্যন্ত তারা ক্ষমা চায়নি বা আমাদের ক্ষতিপূরণ সেটাও কিন্তু দেয়নি, বরঞ্চ তারা কমপ্লেক্স। এখন আবার তারা চিন্তা করতেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণকে ব্রাদার বলার চেষ্টা করেছে, যেখানে মানুষকে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, নিচারে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নেওয়া হয়েছে, সেখানে তারা আবার আমাদেরকে ভাই বলে সম্বোধন করার চেষ্টা করছে এবং সেইটা বলে তারা এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। শুনুন ওদের বক্তব্যগুলো। Pakistan reaffirms its commitment to a forward-looking relationship with Bangladesh, with the brotherly people of Bangladesh, based on mutual respect and constructive cooperation, with strengthened people-to-people ties, economic engagement, and regional stability, serving the mutual interest of both countries. Thank you. দর্শক শুনলেন ওনাদের বক্তব্যটা, এবং এখানে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে পাকিস্তান যে কোনো উপায়ে এখান থেকে পাশ কেটিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং যেটা 55 বছর ধরে তারা কিন্তু সেটা করে আসার চেষ্টা করছে। যখন আওয়ামী লীগ সরকারও বিভিন্ন সময় বলার চেষ্টা করছে, তারা তখনও পাত্তা দেয়নি এবং তারা জিনিসটাকে এড়িয়ে গেছে, বাংলাদেশের সম্পর্ক শীতল করেছে। কিন্তু যখনই ইউনূস বা বিএনপি ক্ষমতা এসছে, তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। আমরা গত 18 মাস ধরে দেখেছি কিভাবে ইউনূসের হাত ধরে বাংলাদেশ থেকে লুটে পুটে নেওয়ার জন্য এই পাকিস্তান উঠে পড়ে লেগেছিল। দর্শক, 1971 সালের 25শে মার্চ রাত 1টায় কি ঘটেছিল? পাকিস্তান সেনাবাহিনী যখন ট্যাঙ্ক আর সাজোয়া যান নিয়ে পথে নামলো, তাদের লক্ষ্য ছিল একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজারবাগ, পুলিশ লাইন আর পিলখানা তারা যে বিভৎসতা চালিয়েছিল তার বর্ণনা দিতে গিয়ে সাংবাদিক সাইমন ব্রিং লিখেছিলেন, ঢাকা আজ ধ্বংসপ্রাপ্ত এক সম্ভ্রান্ত নগর। লাখো নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছিল, আমাদের মা বোনদের উপর চালানো হয়েছিল অমানবিক যৌন সহিংসতা। কোটি মানুষের শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, অথচ আজ 50 বছর পেরিয়ে গেল, পাকিস্তান তাদের এই অপরাধের জন্য ক্ষমা চায়নি। বরং 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের একদল পাকিস্তানপন্থী মাথাচাড়া দিয়ে উঠেছিল। তারা চেয়েছিল এই ইতিহাসকে মুছে ফেলতে। ডক্টর ইউনূসের হাত ধরে পাকিস্তানের সাথে দহরম মহরম সম্পর্ক তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আজ স্পষ্ট করে দিয়েছেন, 71-এর ঘটনাগুলো উপেক্ষা করা যায় না। ন্যায়ের আকাঙ্ক্ষায় ভারত আজও বাংলাদেশের পাশে রয়েছে। এবারের 25শে মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণীটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, 25শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ প্রতিরোধ করা গেল না। এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনো ইতিহাসে গবেষণার বিষয়। প্রিয় দর্শক, এটি একটি বিশাল প্রশ্ন। যখন পাকিস্তানি বাহিনী ট্যাঙ্ক নিয়ে রাজপথে নামছে, তখন তৎকালীন নেতৃত্ব কেন প্রতিরোধের ডাক দিতে দেরি করলো? এই প্রশ্ন উনি করেছেন। কেন সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হলো? তারেক রহমানের এই বক্তব্য আসলে সেই সত্যকে ইঙ্গিত করে, যা দীর্ঘদিন ধামাচাপা রাখা হয়েছিল বলে অনেকে মনে করেন। কিন্তু স্পষ্টতই একটা জিনিস, পাকিস্তান যখন এই হামলাটা করেছিল, তখন তারা গোপন পরিকল্পনা করে হঠাৎ করেই বাংলাদেশের উপর কিন্তু চাপিয়ে পড়েছিল। এবং বাংলাদেশের তখন কোনো সরকার ছিল না, কারণ বঙ্গবন্ধুর হাতে কিন্তু ক্ষমতা দেওয়া হয়নি। তাহলে জনগণকে উনি প্রতিরোধ যে করবে বা এটার বিরুদ্ধে এই গণহত্যাকে কিভাবে, কারণ পাকিস্তানের সেই 1971 সালে যে 25 মার্চের গণহত্যা, সেটা কিন্তু নির্বিচারে যারা বাঙালিদেরকে পাওয়া গিয়েছে, যে বাঙালিদের যেখানে পাওয়া গেছে, রাস্তায় রিক্সাওয়ালা হতে শুরু করে পুলিশ, আর্মি, বিডিআর হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে পাওয়া গেছে, মানুষ কিন্তু বুঝতেও পারেনি যে তারা এভাবে অতর্কিতভাবে হামলা চালিয়ে নিরীহ মানুষকে, সাধারণ জনগণকে এভাবে হত্যা করবে। এবং এটা ছিল পাকিস্তানিদের একটা চরম ফ্যাসিবাদ এবং চরম কি বলবো এটাকে, মানে হত্যাযজ্ঞের এবং খুনি মন মানসিকতা।
কারণ নিজ দেশের জনগণকে এভাবে হত্যা করবে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি কেবল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাননি, বরং স্বাধীনতার চেতনার মূল ভিত্তি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ডাক দিয়েছেন। তার এই বাণী প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কারো দয়ার বা ভুল ইতিহাসের উপর দাঁড়িয়ে থাকার মধ্যে থাকবে না। এটি একটি স্বাধীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা দেখছি, কিন্তু বাস্তবে সেই প্রত্যয়টা কতটুকু তারেক রহমানের থাকবে সেটা নিয়ে আমরা কিন্তু সন্দিহান। কারণ অলরেডি ওনারা কিন্তু ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করছেন এবং ইতিহাসকে ভিন্নভাবে লেখার চেষ্টা করছেন। ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ রণধীর জয়সাল আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সাথে বহুমাত্রিক সম্পর্ক আরো শক্তিশালী এবং সম্প্রসারিত করতে চায়। বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পর ভারতের লোকসভার স্পিকার শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। এটি পাকিস্তান এবং জামাতপন্থীদের জন্য একটি বড় চপেটাঘাত। তারা ভেবেছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে গেছে, কিন্তু পাকিস্তানি হবে আমাদের পরম বন্ধু, তাদের মুখে আজ ছাই পড়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের নতুন সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী এবং ৭১ গণহত্যার বিচারে তারা আমাদের সবচেয়ে বড় সহযোগী। ইউনূস প্রশাসন যখন পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ সহ সব ধরনের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিল, তখন ভারত এই গণহত্যা প্রসঙ্গটি সামনে এনে পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে আবারও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল কি? সেই প্রশ্ন আজকে বিশ্লেষকদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলতে চাই, তারেক রহমান এবং ভারতের অভিন্ন সুর আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি বড় বিজয়। পাকিস্তানি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যে দাবি আমাদের দীর্ঘদিনের, তা এখন আরো জোরালো হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাকিস্তান আজও তাদের অপরাধ অস্বীকার করে যাচ্ছে, কিন্তু বিশ্ব এখন জানে আসলে সত্যটা কি। ডক্টর ইউনূস বা পিশাচ ইউনূসের অধীনে যে পাকিস্তানপন্থী উত্থানের চেষ্টা আমরা দেখেছি, তা আসলে বাংলাদেশের স্বাধীনতার চেতনার পরিপন্থী। তারেক রহমানের যদি সত্যিকার ভাবে এই স্বাধীনতার পক্ষে দাঁড়াতে পারেন, তাহলে তার নেতৃত্ব প্রমাণ করবে যে তিনি দেশের মানুষের আবেগ বোঝেন। যদি না করতে পারেন, তাহলে সেটা ভিন্ন খাতে বা ভিন্নভাবে মানুষের কাছে উঠে আসবে। তৎকালীন নেতৃত্বের যে অদৃশ্য ব্যর্থতা এবং সমঝোতা ছিল, তা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। আমাদের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে পাকিস্তানকে আন্তর্জাতিক আদালতের জবাবদিহি করতে বাধ্য করতে হবে। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ কারো হাতের পুতুল নয়। পাকিস্তানপন্থীদের আস্ফালন আর ইতিহাসে বিকৃত করা আমরা আর সইব না। ভারতের সমর্থন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যদি সময় উপযোগী এই বাণী এবং দিয়েছেন এবং সময় উপযোগী তারা ব্যবস্থা যদি নিতে পারেন, তবে আমাদের নতুন আশার আলো দেখা যাবে। দর্শক, আসুন আমরা একাত্ম হই, পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করি, যাতে তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় এবং এই গণহত্যার স্বীকৃতি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়। আজকের এই ভিডিওটি শেয়ার করুন, যাতে বিশ্ব জানতে পারে বাংলাদেশ আর মুখ বুজে সহ্য করবে না। আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনি কি মনে করেন তারেক রহমানের এই বাণী ইতিহাসের নতুন বাঁক তৈরি করবে? আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ থাকবেন।